এবং প্রধান অতিথি আসবেন অধ্যাপক রঘুনাথ বৃন্দা মহাশয় সহ যে সমস্ত শিক্ষক এখানে উপস্থিত আছেন ওনাদের আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। সর্বোপরি আমার স্নেহের ছোট ছোট ভাই এবং বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি যখন এই বিদ্যালয়ে আসছিলাম, আসতে আসতে মনে ছিল অনেকটা দূর। তারপর আমি যখন এই বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলাম, তারপর আমার খুব একটু আনন্দ অনুভব হলো। অন্যান্য শহরের স্কুলগুলি থেকে এই স্কুলটি একটু স্বতন্ত্র। তোমাদের সহজ সরলতা, নিষ্ঠা, শিক্ষক মহাশয়ের আন্তরিকতা, যদি প্রধান শিক্ষকের দায়িত্বে আছে ওনার আন্তরিকতা দেখে আমি আপ্লুত হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছিল তোমরা কত আন্তরিকভাবে এই সমস্ত কথাগুলি শুনছিলে। যদিও আজকে এখন প্রায় 3:30 বাজে, অনেকটা সময় হয়ে গেছে। আমি জানি ছেলে মেয়েদের নিয়ে আমি 12 বছরের উপর কাজ করছি, বিভিন্ন স্কুলে আমিও কাজ করেছি। তো আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে জানি ছুটির সময় হলে মন সোজা চলে যায় বাড়িতে, তাই না? তাই তো? হ্যাঁ, ঠিক। যাই হোক, তোমাদের এই দুঃখটা আমিও একটু অনুভব করছি। তার জন্য তোমাদের আমি বেশি সময় নেব না। একটু যে দুটি কথা বলবো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে। তোমরা যদি তোমাদের ছাত্র জীবনে এখন যে ক্লাসে আছো সেখানকার প্রধান 5টি সমস্যা ছাত্র জীবনে যদি আমাদের সামনে তুলে ধরতে পারো, আমরা সেই লাইন ধরে আজকে আলোচনা করব। আমার কোনো ছাত্র বা ছাত্রী আছে যেখানে সাহস করে বলতে পারবে আমাদের এই জিনিসের সমস্যা আছে? না বললে আমি তখন উত্তর দিয়ে দেব। তো বলবে দাঁড়াও, একজন বা দুজন? সবাই পিছনের দিকে তাকাচ্ছে, সামনের দিকে তাকানোর কারো সাহস নেই। এটাকে বলে সৎ সাহসের অভাব। সবাই পিছনের দিকে, কে বলবে আর পিছনে, দাদারা বলবে না দিদিরা বলবে, এই করে পিছনের দিকে তাকাচ্ছে সবাই। কিন্তু দাদা দিদিরও সব চুপ করে বসে আছে। যাই হোক, আমি তোমাদের ছাত্র জীবনের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। মহাপুরুষদের জীবনে আমরা কেন পড়তে হয়? যখন মহাপুরুষদের জীবনী আমরা পড়ি তখন তার কত উদ্দেশ্য থাকে। আমরা যে ভ্যালু বেসড এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে রামকৃষ্ণ মিশন তমলুক থেকে 33টি স্কুলে আয়োজন করা হয়েছে। প্রায় 35,000-এর মতো স্টুডেন্টের কাছে আমরা মূল্যবোধ শিক্ষার যে কারণ, আমাদের স্বামীজির আদর্শ ইত্যাদি আমরা এই সমস্ত প্রায় 35,000-এর উপর ছাত্রছাত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা বেশ কিছু স্কুলে এই সমস্ত অনুষ্ঠান করে এসেছি এবং আরও সামনের আগস্ট এবং সেপ্টেম্বরের কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু স্কুলে আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করব। তোমরা এই প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হয়েছ তারা আজকে নিশ্চিতভাবে পুরস্কার পাবে। আর যারা প্রথম হয়েছ তারা তমলুক রামকৃষ্ণ মিশনে যাবে। সেখানে তোমাদের শিক্ষক মহাশয়রা নিয়ে যাবেন। খুব সম্ভবত দিন পরিবর্তন হতে পারে। পরিবর্তন যদি না হয় সেই দিনটি হবে 24 সেপ্টেম্বর শনিবার। সারাদিন ব্যাপী আশ্রমে নানা ধরনের প্রতিযোগিতা, আলোচনা, দুপুরে প্রসাদ খাওয়া ইত্যাদির ব্যবস্থা থাকবে সেখানে। যারা প্রথম হয়েছে তারা একমাত্র সেখানে যেতে পারবে। গিয়ে তারা 33টি স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে কম্পিটিশনে বসতে হবে।
সেখান থেকে যারা কয়েকটা প্রাইজ নিয়ে আসতে পারবে তারা নিশ্চয়ই খুব ভালো স্কুলের পক্ষে হবে। যাই হোক, তোমরা কিন্তু এখন যারা এই সমস্ত কবিতা বা পত্রপাঠ যারা করেছো, বিশেষ করে কথা বলেছো যারা, তাদের চর্চা বন্ধ রাখবে না। কি করে সেখানে গিয়েও আরো কয়েকটা প্রাইজ আনতে পারবো তার জন্য চেষ্টা চালিয়ে যাবে। এরপরে আমাদের যে কথাটা মূল কথাটি আসছি আমরা, নীতিবোধ শিক্ষা, ভ্যালু এডুকেশন, মূল্যবোধ শিক্ষা ইত্যাদি নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা একমাত্র একজন মহাপুরুষকে সামনে দেখতে পাই, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে সারা ভারতবর্ষের বর্তমান সমাজে যে সমস্ত মহান রাজনীতিবিদ, সমাজসেবক এবং আধ্যাত্মিক ব্যক্তি রয়েছেন, সকলেই যাকে অনুসরণ করছেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তোমরা সকলে আজকাল জানবে বর্তমান ভারতবর্ষে সবথেকে বেশি আধ্যাত্মিক ব্যক্তি, আলোচিত ব্যক্তি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে নিয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়ে ভারতবর্ষের প্রতিটি জায়গায় আলোচনা চলছে। স্বামী বিবেকানন্দের পরবর্তীকালে আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের আদর্শগুলো কিভাবে মানুষ অনুসরণ করছে। আমরা যখন মেদিনীপুরের বিভিন্ন স্কুলে যখন যাচ্ছি, সেখানকার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা দেখে আমরা আপ্লুত। কেন? শুধু স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করে বলে, আধ্যাত্মিকতা, নৈতিকতাকে শ্রদ্ধা করে বলে ভারতবর্ষের মানুষ ধার্মিক মানুষ। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন প্রত্যেক দেশে একটা মূল ভিত্তি থাকে, তার উন্নতির একটা মূল ভিত্তি থাকে। সেই ভিত্তিটি কি? কোন দেশের রাজনীতি, কোন দেশের অর্থনীতি, কোন দেশের শিল্পনীতি, কোন দেশের আধ্যাত্মিকতা। এই যে ভারতবর্ষের মূল ভিত্তি কি? আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার বলে ভারতবর্ষ আজকে সারা বিশ্বের কাছে মহান হয়ে রয়েছে। আমরা জানি তোমরা যখন বাড়ি ঘর থেকে যখন বের হও তখন তোমরা ছোট ছোট আমরা কতগুলো জিনিস পালন করো যা একমাত্র ভারতবর্ষের পক্ষেই সম্ভব, ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে সম্ভব। তোমরা তোমাদের আলকি গুরুজনদের এখানে আমরা যখন বসেছিলাম তখন দেখি তোমরা আমাদের প্রণাম করছো। তোমরা বাড়ি থেকে যখন বের হচ্ছিলে তখন তোমরা কি করছো? তোমাদের সামনে যে সমস্ত ভগবান রয়েছে, দেবতা রয়েছে, তাদের তোমরা প্রণাম করে আসছো। স্কুলে আসার পরে তোমরা এসে বিদ্যাসাগর, মনীষীদের, স্বামী বিবেকানন্দ ইত্যাদিদের তোমরা শ্রদ্ধা নিবেদন করছো। এটা কেন হচ্ছে? ভারতীয় সংস্কৃতি। আমাদের দেশের স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের দেশের উন্নতির মূল জিনিস কি? আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আমাদের অগ্রসর হতে হবে, উন্নতি লাভ করতে হবে। স্বামী বিবেকানন্দ এই কথাটি বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। এখন তোমাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলি আমি দু একটি কথা যদি বলি, তোমরা প্রথমেই বলবে মহারাজ আমরা যা করছি কিছুই মনে থাকে না, তার জন্য কি করব? এক সমস্যা, তাই তো? পড়লে মনে থাকে? কজনের মনে থাকে হাত তোলো। পড়লে মনে থাকে, আচ্ছা। আর মনে থাকে না কজনের হাত তোলো। পড়লে মনে থাকে না কজনের হাত তোলো। আচ্ছা, প্রায় বেশিরভাগ মনে থাকে, কারো মনে থাকে না। ঠিক আছে, ওটা একটা সমস্যার মধ্যে পড়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ। বারবার আলোচনা প্রসঙ্গে এসছে, সবাই আমরা কি হতে চাই? আমরা সকলে চাই আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমরা একজন মহান মানুষে পরিণত হতে চাই, দেশ ও নারীতে পরিণত হতে চাই, যাকে সকলে শ্রদ্ধা করবে, নমস্কার করবে, প্রণাম জানাবে, প্রাত স্মরণীয় হতে চাই আমরা। তাকে আমরা কি বলি? ব্যক্তিত্বের বিকাশ। নিজে কিভাবে আত্মশ্রদ্ধা লাভ করবে, কিভাবে তোমাদের নিজের পার্সোনালিটি ডেভেলপ করবে। সবাই চাও তো তোমরা
জীবন মহান হতে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় কিছু হতে চাও তো, তাই তো? এই হলো দ্বিতীয় তোমাদের সমস্যা। এটা সমস্যা নয়, এটা আকাঙ্ক্ষা। তারপরে তৃতীয়ত তোমাদের সামনে সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হলো ভারতবর্ষে নয় শুধু সারা বিশ্বে, বিশেষ করে করোনা পরবর্তীকালে এই সমস্যা সারা বিশ্বে প্রবল থেকে প্রবলতর আকার ধারণ করেছে। সেই সমস্যা কি? কর্মসংস্থান। তোমরা আজকে যারা লেখাপড়া করছো তারা হয়তো মনে করছো আমরা যখন এখন লেখাপড়া করছি ঘরে ঘরে উচ্চ শিক্ষিত দাদা দিদিরা রয়েছে, তারা তো চাকরি পাচ্ছে না, আমরা লেখাপড়া করে এত ভালো ভালো নাম্বার পেয়ে আমরা কি চাকরি পাবো? এই তিনটি সমস্যা তোমাদের সামনে অনেক সময় ঘুরে বেড়ায়। বিশেষ করে যারা প্রচুর ক্লাসে আছো তাদের এই বাড়িতে গেলেই বলবে পড়তে বসো পড়ো, তারপরে যা বলছো মনে থাকছে না। এই সমস্ত জিনিসগুলি তোমাদের সামনে আসছে। আমি তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিভাবে তোমরা এই তিনটি জিনিস জীবনে সফল হতে পারবে। প্রথমত যারা ছোট ছোট এখন ছেলে মেয়ে আছো, তোমাদের প্রথম জিনিসটি স্বামী বিবেকানন্দ বলছেন, নিজ নিজ কর্মক্ষেত্রে সকলেই মহান। তোমরা এখন ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রথম কর্তব্য কি? পড়াশোনা। তোমরা পড়াশোনা করে তোমরা মহান হতে হবে। যে যে পড়াটা শিক্ষক দিচ্ছেন সেই পড়াটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুলতে হবে। শিক্ষক পড়িয়ে যাচ্ছে এদিকে আরেকদিকে যে বসে আছে তা নয়। তোমাদের প্রথম কর্তব্য পড়াশোনা। শিক্ষক যে পড়াটা দিচ্ছেন দিনের পর দিন শেষ করতে হবে। তার জন্য আমাদের প্রথম কি দরকার? একাগ্রতা। সেই একাগ্রতা আমার জন্য আমাদের কি প্রয়োজন? একাগ্রতা আমার জন্য আমাদের প্রথম প্রয়োজন মনকে একটু শুদ্ধ করা। অর্থাৎ আমাদের মনে যখন যে সমস্ত চিন্তা ভাবনাগুলো রয়েছে সে সমস্ত চিন্তা ভাবনাগুলোকে আমরা একটু দূরে সরিয়ে দেবো। দূরে সরিয়ে দিয়ে আমাদের মনটাকে পড়ার টেবিলে নিয়ে আসবো। এটি বলে একাগ্রতা। তোমরা যখন ঘরে গিয়ে যখন পড়তে বসো তখন তোমাদের কি অবস্থা হয়? যা বলছি একটু পরে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছো। তাহলে হয়তো কেউ আবার 1 ঘন্টা ধরে জ্ঞান করে মুখস্থ করে যাচ্ছে, তাও মুখস্থ হচ্ছে না। তার জন্য তোমরা একটি কাজ করতে পারো। যারা পড়তে বসবে পড়ার আগে এই যে হাতের এই জায়গা থেকে পুরো নিচের অংশ ভালো করে ধুয়ে নিবে। হাঁটু থেকে আঙ্গুলের পাতা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিবে। ধুয়ে নিয়ে মুখে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ টুক ধুয়ে নিবে। তারপর গিয়ে যেখানে পড়বে পড়ার টেবিলে গিয়ে বসবে। পড়ার টেবিলে গিয়ে বসার পর সেখানে তখন তুমি 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবে। 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকার পর তুমি তখন দেখবে তোমার চোখের সামনে আজকে কোন স্যার কি বলেছে, কোন বন্ধু কোন বান্ধবী কি বলেছে, এই সমস্তগুলি তোমার চোখের সামনে ঘুরতে থাকবে। 10-12টা মুখ একসাথে এসে যাবে। তারপর কতক্ষণ পরে দেখবে একটা একটা করে মুখ তোমার সামনে থেকে সরে যাচ্ছে। তুমি যতক্ষণ তুমি চেষ্টা করবে তো ওই কথাগুলো নিয়ে না ভেবে তোমার মনটাকে তোমার পড়ার টেবিলে নিয়ে আসার একটু চেষ্টা করবে। তারপর দেখবে তোমার চোখের সামনে থেকে এক এক করে তোমাদের সব মনগুলি চলে যাচ্ছে, সব মুখগুলি চলে যাচ্ছে। তখন একটা প্রথম 10টা যদি মুখ আসতো, তারপরে 8টা, 5টা, তারপর দেখবে 2টো, তারপর একটা মুখ এসে দাঁড়ালো। তখন তোমাদের টেবিলে পড়ার টেবিলের সামনে অনেকের সরস্বতী আছে, অনেকের স্বামীজি আছে, অনেকের গৌতম বুদ্ধ আছে, নানা ধরনের মহান দেবদেবীদের ফটো আছে। সেই ফটোকে একবার প্রণাম করে নেবে। এই সময়টা কতটুকু বললাম? মাত্র 5 মিনিট। আমাদের যারা মহান হয়েছেন তারা এইভাবেই মহান হয়েছেন। স্বামীজির ঘরে আমি এখানে আসার আগে স্বামী বিবেকানন্দ যেখানে জন্মগ্রহণ করেছিলেন কলকাতা,
সেই স্বামী বিবেকানন্দের পত্রিকা বা স্বামী বুদ্ধবচন সেখানে ছিলাম। সেই স্বামী বিবেকানন্দের যেখানে জন্মগ্রহণ করতেন সেই সমস্ত লীলা ক্ষেত্রগুলি আমি দেখাশোনা করতাম। স্বামী বিবেকানন্দ যে ঘরে থাকতেন সেখানে গৌতম বুদ্ধের ফটো ছিল, ভগবান বুদ্ধের ফটো ছিল, তিনি বুদ্ধের আরাধনা করতেন, তিনি ধ্যান করতেন। আমরা পরবর্তী সময়ে দেখি নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন বসে বসে ধ্যান করছে, অন্ধকারে বসে ধ্যান করছে, দীর্ঘক্ষণ ধ্যান করছে। এই যে তোমরা, আমি বলছি না তোমরা গিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে বলছি না, যে হাত মুখ ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে তোমরা একটু যদি ঠাকুরের সামনে বসে দেখবে তোমরা যেই করাটা আয়ত্ত করতে তোমাদের প্রয়োজন হতো 1 ঘন্টা, সেটা হয়তো 40 মিনিটে তোমরা আয়ত্ত করে নিতে পারবে। আর এইভাবে করে যদি তোমরা যদি মনকে একাগ্রতা করার চেষ্টা করো, তখন পড়ার টেবিলে মনকে নিয়ে আসার চেষ্টা করো, এরপর দেখবে 30 মিনিটে, এরপর 20 মিনিটে তোমরা পড়া আয়ত্ত করে নিতে পারবে। তাহলে কি দাঁড়ালো? আমাদের দেশের যারা মহান ঋষি, মহান যোগী, এই একাগ্রতার বলে তারা ঈশ্বরকে লাভ করেছে, এই একাগ্রতার বলে তারা মহান থেকে মহানে পরিণত হয়েছিলেন। এই যে একাগ্রতা আমাদের প্রথম দরকার। এরপরে দ্বিতীয় সমস্যা কি বলছিলাম? আমাদের ব্যক্তিত্ব বিকাশ চাই। আমি কখনো কোনো খারাপ কাজ করবো না। কঠোর হিসেবে আছে, ছোট একটি বালক, তার বাবা জিজ্ঞাসা করছে, তুই আমার কাছে কি চাস? কিছুই চাই না, আমি জমা হয়ে যেতে চাই, বলছে এটা চাই এটা চাই। তারপর বলছে, তুমি বাবাকে, ব্রাহ্মণকে কেন তুমি একটি বৃদ্ধ গরু দান করছো? তার বাবা ছিলেন বিশাল ধনী ব্যক্তি। নচিকেতা বলছে যে তুমি কেন এই ধরনের গরু, একটা বৃদ্ধ গরু ব্রাহ্মণকে দান করছো? একবার, দুবার, তিনবার বলছে। তারপরে রাগ করে তখন বাবা বলছে, তুই জমের কাছে যা। আমরা রাগ করে বাবা মারা অনেক সময় মগি বলে, তুই এত ডিস্টার্ব করছিস না, তুই জমের কাছে যা। ভাই আমার ধর্মের একটু বলে দিয়েছে। ছোট ছেলে সে বিশ্বাস করে জমের কাছে চলে গেছে। শঙ্করের কাণ্ডে আমরা দেখি মাত্র 8 বছর বয়সে সে কেরল থেকে চলে গেছেন তিনি উত্তর ভারতে, গুজরাটে চলে গেছেন। সেখানে পায়ে হেঁটে, কেন? নিজের মনের শক্তি, ইচ্ছা শক্তির প্রভাবে। নচিকেতা তারপর সেখানে জমালয়ে গিয়ে বলছেন, আমি এখনই তোমার দেখা চাই। তারপর সবাই বলছে, তুমি যখন ভালো, তুমি এখানে কেন এলে? এই শীতকালে বলে বুঝাচ্ছে। তখন তাকে কিছুতেই বুঝাতে পারছিল না। সে বলছে, আমি উত্তম না হতে পারি, কিন্তু অধম কখনো নয়। এই যে তোমাদের মধ্যে তোমরা কখনো উত্তম বেস্ট ফার্স্ট না হতে পারে, কখনো অধম নয়। এই যে মনের ইচ্ছা শক্তি, এটা থাকা চাই। তোমরা অধম নয়, তোমরা পারবে। স্যার একটু বলছিলেন তোমরা পারবে, তোমাদের দ্বারা সম্ভব। এই ইচ্ছা শক্তি তোমাদের থাকতে হবে। আমি অধম কখনো নই, তার জন্য আমার দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হবে না। আমার দ্বারা আমি ক্লাসে আমি ভালো রেজাল্ট করবো, এবং আমি কোনোদিন কোনো খারাপ কাজ আমি করতে পারি না, কারণ আমি অধম নই, আমি নির্দিষ্ট নই, আমি উৎকৃষ্ট। আমার দ্বারা যে ব্যক্তি ভালো, সে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে? চুরি ডাকাতি করতে পারে না। আমি কোনোদিন, আমি আমার বাড়ি থেকে নিজের আত্মশ্রদ্ধা বলে, আমার বাবা একজন ভালো ব্যক্তি, আমার মা একজন ভালো ব্যক্তি, আমি অমুক জায়গায় থেকে জন্মগ্রহণ করেছি, এটা আমার গর্বের বিষয়। আমার দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে পারে না। এতে এই আত্মশ্রদ্ধা থাকতে হবে, নিজেদের উপর বিশ্বাস থাকতে হবে। যে নিজের উপর বিশ্বাস রাখবে সে জীবনে উন্নতি লাভ করতে পারবে। তারপরে তৃতীয় যে জিনিসটি প্রয়োজন, বর্তমান ভারতবর্ষের সব থেকে যে জিনিসটি প্রয়োজন, কর্মসংস্থান। আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটু আগে বলছিলেন, তোমরা হয়তো জীবনে প্রফেসর, ডাক্তার কেউ নাও হতে পারো,
কিন্তু মহান মানুষ তো হতে পারে সকলে। স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য মানুষের ভেতরে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে, দেবতা রয়েছে, সেই দেবতাকে জাগ্রত করা। নিজের পায়ে দাঁড়ানো হলো শিক্ষার উদ্দেশ্য। যে শিক্ষা নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারে না, সেই শিক্ষা শিক্ষা নয়। অর্থাৎ তোমরা যে লেখাপড়া এখন করছো, তোমরা নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন এখনকার ছেলে মেয়েদের শিক্ষার উদ্দেশ্য একটা কেরানিগিরি, একটা ডাক্তারি, একটা ডেপুটিগিরি, বড় জোর, একটা চাকরি দিয়ে চাকরি নাও বলে রাস্তায় ঘুরে বেড়ানো, অফিসে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে তোমরা অনেকদিন শহরে যাবে, সেখানে গিয়ে কয়েকটা সার্টিফিকেট অর্জন করবে। অর্জন করার পরে তোমরা ভাববে যে আমি তো অনেক যোগ্যতা লাভ করে ফেলেছি, বা চাকরি দাও বলে রাস্তায় ঘুরে বেড়াবে। কিন্তু স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, তিনি বলছেন তোমরা শহরে যখন যাবে একটা ডিগ্রি নিয়ে আসবে। কি ডিগ্রিগুলি নিয়ে এসে তোমাদের নিজের গ্রামে তা নিজের বাস্তবে প্রয়োগ করতে চেষ্টা করবে। হয়তো কেউ এখান থেকে গিয়ে বাইরে গিয়ে ভালো ইঞ্জিনিয়ার হয়ে এলো, ভালো কৃষিবিদ্যায় ভালো এগ্রিবিএসসি, এমএসসি কোনো একটা ভালো সার্টিফিকেট নিয়ে এলো, ফিশারিতে কোনো একটা ভালো সার্টিফিকেট নিয়ে এলো। এই যে কারিগরি বিদ্যা শিখে এলো, তার শিখে এনে নিজের গ্রামে প্রয়োগ করতে হবে। নিজের গ্রামে কিভাবে প্রয়োগ করবে? স্বামী বিবেকানন্দ বলছেন এক ফসলি জমিকে দু ফসলিকে 3 ফসলি, আর যে সমস্ত ফসল উৎপন্ন হবে তার সস্তায় বিক্রি করে না দিয়ে তার মজুত করার চেষ্টা করবে। যখন বাজারে দাম বাড়বে তখন বিক্রি করবে, এই মজুত করার চেষ্টা। এই সমস্ত টেকনোলজি, উন্নত কারিগরি বিদ্যা শিখে আসবে। স্বামী বিবেকানন্দ বলছিলেন ভারতের উন্নতির জন্য কি প্রয়োজন? বিদেশ থেকে প্রযুক্তিবিদ্যা নিয়ে আসা, আর ভারতের যে আধ্যাত্মিকতা আছে তা দেওয়া। তিনি বলেননি যে ভিক্ষা করে নিয়ে আসা, বিদেশ থেকে সেই উন্নতি প্রযুক্তিবিদ্যা তার কাছে দুহাত ধরে চাও আমার এনে দাও তা নয়। তিনি বলছেন নিজের যোগ্যতা অর্জন করে আমাদের দেশে যে নৈতিকতা আধ্যাত্মিকতা রয়েছে তা তুমি যাও, ওদের দেশে গিয়ে ওদের দেশ থেকে ভালো জিনিসটি তুমি নিয়ে আসো। তোমাদের দেশের ভালো জিনিস ওদের দাও, ওদের দেশের ভালো জিনিস আমাদের দেশে নিয়ে আসো। অর্থাৎ তোমরা এখান থেকে শহরে গিয়ে ভালো কয়েকটি সার্টিফিকেট নিয়ে আসবে, সেই শিক্ষা নিয়ে আসবে, শিক্ষা এনে গ্রামে প্রয়োগ করবে, গ্রামে প্রয়োগ করে তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াবে। তোমরা নিজেকে নিজের পায়ে কি করে দাঁড়াতে হয় তার জন্য স্বামী বিবেকানন্দকে ভালো করে জানো। স্বামী বিবেকানন্দ তোমরা যদি ভালো করে জানো, দেখবে তোমাদের সমস্যা 70% সমাধান এখানেই হয়ে গেছে। তাই আমরা শুরুতেই বলছিলাম আজকালকার দিনে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র 14 বছর বয়সে নিজেকে অকাল পক্ষ বলছেন। তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তিনি বলছেন আমার জীবনের সব সময় একই, আমি কি সন্ন্যাসী হব নাকি আমি রাজনীতিতে থাকবো, তা নিয়ে তার মনে একটা চিন্তা চলছিল। তিনি জীবনের কোনো রাস্তা দাঁড়াতে পারছিলেন না। শিক্ষকের কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন, কিন্তু সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে পারছিলেন না। তিনি তখন স্বামীজির একটা বই তিনি দেখলেন। সেই স্বামীজির বইটি তিনি যখন পড়লেন, তিনি তখন তার জীবনের সকল রাস্তা খুঁজে পেয়ে গেলেন। তোমরা স্বামী বিবেকানন্দ জানার চেষ্টা করো। এই যে একটি পত্র এই ছোট বন্ধু পড়ছিল, সে অসাধারণ একটি পত্র, তার মধ্যে অনেকগুলি দিক রয়েছে। কি কি রয়েছে? সেই পত্রে একটি কথা রয়েছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে স্বামী বিবেকানন্দকে। রামকৃষ্ণ মিশন 125 বছর ধরে এই দেশের সেবা করে যাচ্ছে, সারা বিশ্বের সেবা করে যাচ্ছে। রামকৃষ্ণ মিশন শুধু ভারতে নয়, সারা বিশ্বের সেবা করে যাচ্ছে 125 বছর ধরে। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য স্বামী বিবেকানন্দকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে এই পত্রতে আছে। তারপরে একদিকে গানটা নিয়ে গিয়েছেন, তিনি বলছেন আমি একটু ওষুধ খাইনি, শুধু একমাত্র মনের জোরে আমি সুস্থ হয়ে গেছি। এই মনের জোরে তোমরা জীবনে সফলতা লাভ করতে পারবে, এই পত্রটি থেকে তোমরা জানতে পারবে। তারপর তিনি ভগিনী নিবেদিতাকে বলছেন নৈতিকতা আদর্শ কি করে শিখতে হয়, তার জন্য তিনি শিক্ষা দিচ্ছেন।
নিবেদিতার কাছ থেকে আমরা সেই নৈতিকতা এবং আদর্শ শিখতে পারি। এই চিঠিতে রয়েছে। আজকাল তোমরা কি করছো? আজকাল তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই সমস্ত নিজেরা লেখালেখি করো, যে চিঠি পায়, চিঠির গুরুত্ব, কোনো চিঠি কোনো বন্ধুকে বা কোনো বাড়ির আত্মীয় স্বজনকে তোমরা লেখো, লেখার দরকার হয় না। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিলে বা উঠে গেলে ফোন করে নিলে, একটা ভিডিও কল করে নিলে সাথে সাথে আমেরিকার লোক তোমাকে দেখতে পাচ্ছি। কিন্তু স্বামী বিবেকানন্দ যে চিঠি লিখেছিলেন সে কত বছর আগে, আজও আমরা সেই চিঠি পড়লে তার লেখার শৈলী, তার বাচন ভঙ্গি আমরা যখন শুনি এখন আমরা রোমাঞ্চিত করি। আর এখন যে চিঠিপত্র আছে যে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, ভিডিও কল করে নিলে, তাতে আমরা পাচ্ছি ওই সেই আনন্দ। তোমাদের সেই লেখার কোনো ডকুমেন্টস থাকবে না। একটা সংক্ষেপে পুরো নামটাও লিখবে না, সংক্ষেপে কি কি একটা লিখে দিলাম, তাতে একটা লাইন হয়ে গেল। পুরো ওয়ার্ডটা পুরো সেন্টেন্সটা লেখা হয় না, তাতে বুঝে নিলে অবাক প্রান্তে যে আছে সে। এতে নিজের কোনো মাথায় কোনো বুদ্ধির বিকাশ হচ্ছে না। তার জন্য আমাদের কি প্রয়োজন? পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প নেই। যখন সময় পাবে এই মোবাইল, ইন্টারনেট এগুলো না দেখে একটু একটু করে পড়াশোনা করবে, পড়াশোনা করবে। আমাদের মতো লোকরা এখনো রাত্রি 12টা-1টা পর্যন্ত আমরা পড়ি। এমন ধরনের পড়াশোনা করতে হবে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, স্বামী বিবেকানন্দের পুঁথিগত বিদ্যা না জানা ছিল, তার থেকে তার বাস্তব অভিজ্ঞতা ছিল অনেক বেশি। আমেরিকার একজন বিখ্যাত পদার্থবিদ তিনি বলছিলেন, স্বামী বিবেকানন্দের রাজ্যের ক্লাস শুনলে মনে হচ্ছে যেন তিনি একটি পদার্থবিদ্যার ক্লাস নিচ্ছেন। এই ছিল তার পড়াশোনার সেই গুরুত্ব। তিনি যখন যে বিষয় পড়েছেন অল্প সময়ের মধ্যে আয়ত্ত করে নিয়েছেন। তাই তোমাদের বলছি, তোমরা একটু পড়াশোনাটা একটু করবে। পুঁথিগত বিদ্যার বাইরে অন্যান্য যে সমস্ত বই আছে এই সমস্ত বইগুলো পড়বে। আমরা আজকে তোমাদের অনেকগুলো বই দেব, এগুলো তোমরা একটু করে পড়বে বা অন্য থেকে ভবিষ্যতে বাজার থেকে লাইব্রেরি থেকে নিয়ে তোমরা পড়াশোনার নেশাটা পারো, তাহলে দেখবে তোমরা মনে শান্তি পাবে। অনেক সমস্যার সমাধান তোমরা নিজেরাই করে নিতে পারবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা একটু আগে যেমন বলেছিলাম, নিজের রাস্তা নিজেই খুঁজে পেলেন স্বামীজির বই পড়ে। এমনভাবে তোমরা নিজেদের উন্নত লাভ করতে পারবে। কিছুদিন পরে দেখবে নানা ধরনের সমস্যা, এখন তোমরা বাচ্চাদের ছেলে আছে তোমরা বুঝতে পারছো না। একটা কথা যদি মনে রাখতে পারো, আজ থেকে 20 বছর পরে যখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে যখন পড়বে, তখন দেখবে স্বামীজির একটা বই যদি তোমরা উল্টে যদি দেখো, দেখবে যে তোমাদের মনের সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলে মনে অত্যন্ত আনন্দ লাভ করবে। তাই আমি বারবার বলছি, তোমরা লেখাপড়া করো, লেখাপড়ার বিকল্প কোনো কিছু হতে পারে না। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।